উই আর লুকিং ফর শত্রুজ। কি জেনেন তাকে? ফাঁসির মঞ্চ থেকে জাতীয় সংসদ সদস্য হয়ে ফিরে এসেছেন যিনি, যাকে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে চলে নানান গুজব, অভিযোগ ও আতঙ্কের গল্প। চীন এবং পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই করতে চেয়েছিলেন তার চেয়ে বেশি। কেউ তো আবার তাকে ভারতের জম বলেও ডাকে। এ রহস্যময় ব্যক্তির নাম লুৎফুজ্জামান বাবর। তিনি ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় উত্থান পতনের এক আলোকিত নাম লুৎফুজ্জামান বাবর। তবে তার পরিচয় শুধু রাজনৈতিক সীমার মধ্যেই আবদ্ধ ছিল না। তিনি ছিলেন আন্তর্জাতিক এবং বিতর্ক আলোচনার কেন্দ্রের এক ব্যতিক্রমী মানুষ। এবার 2টি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে জাতীয় সংসদের পথে তিনি। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে নেত্রকোনার মদন পৌরসভায় জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক পুলিশ কর্মকর্তা AK লুৎফুর রহমান ও মাতা জোবাইদা রহমান। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 থেকে 2006 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কেউ কেউ বলেন তিনি হচ্ছেন একমাত্র বাঙালি যাকে ভারত সরকার ভূতের চেয়েও বেশি ভয় পায়। কেননা শোনা গেছে লুৎফুজ্জামান বাবরের মাথায় শুধুমাত্র একটি চিন্তা ঘোরাফেরা করত, কিভাবে ভারতকে চাপে ফেলা যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স বা 7টি রাজ্য নিয়ে তার চিন্তা ছিল বহুল আলোচিত। অভিযোগ রয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফায়ের জন্য পাকিস্তান থেকে একটি বিশাল অস্ত্রের চালান আনা হচ্ছিল। এই অস্ত্রগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের আসাম ও অন্যান্য 7 সিস্টার্স রাজ্যে পাঠানোর পরিকল্পনা ছিল। ঘটনার সূত্রপাত হয় 1 এপ্রিল 2004 সালে। চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড জেটি ঘাটে গভীর রাতে 2টি ট্রলা থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং 10 ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র জব্দ করে। এর মধ্যে ছিল প্রায় 5000 গ্রেনেড ও 3 লক্ষাধিক গুলি, রকেট লঞ্চার ও অত্যাধুনিক AK-47 রাইফেল। ভারতের আসামসহ 7 সিস্টার্স রাজ্যগুলোতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদীরা এই অস্ত্রগুলো দিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তদন্তে বেরিয়ে আসে যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই অস্ত্র খালাসের বিষয়টি জানতেন এবং তার সরাসরি তদারকিতে এই অপারেশন চলছিল। অভিযোগ ছিল যে তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে ব্যবহার করে এই অবৈধ কাজে সহায়তা করেছিলেন। উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করে ভূরাজনৈতিক সুবিধা নেওয়া। দীর্ঘদিন তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে 2014 সালের 30 জানুয়ারি বিশেষ ট্রাইব্যুনাল এর মামলার রায় দেন। লুৎফুজ্জামান বাবর এবং NSI এর সাবেক মহাপরিচালক সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একসময় বাবর ছিল তারেক রহমানের বেস্ট ফ্রেন্ড। 18 মার্চ 2012 সালে রিমান্ডে বাবরকে টর্চার করে 21 আগস্ট 2004 সালের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম জড়াতে বলেছিল পুলিশ, কিন্তু একবারও তিনি তার নাম বলেননি। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 1 ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান এবং 18 ডিসেম্বর 2024 সালে তিনি হাইকোর্টের নির্দেশে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান। 2025 সালের 16 জানুয়ারি সকল মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দীর্ঘ 17.5 বছর পর তার কারাবাসের অবসান ঘটে। এত কিছুর পরে নাটকীয়ভাবে ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাওয়ার পথ সুগম হয় তার। অবশেষে 12 ফেব্রুয়ারি 2026 সালে 13তম সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা 4 আসনের মনোনয়ন পান বাবর এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,961 ভোট বেশি পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। ফাঁসির মঞ্চের পদধ্বনি যেখানে একসময় নিশ্চিত মনে হচ্ছিল, সেখান থেকেই আজ বীর দর্পে রাজকীয় প্রত্যাবর্তন। এটি কেবল একটি জয় নয়, বরং রাজনীতির এক নতুন সমীকরণ হিসেবে গণ্য হবে। এটি এই বার্তাই দেয় যে জনগণের ভালোবাসা আর রাজনৈতিক কৌশলে যে কোনো পতন থেকেই পুনরায় শিখরে ওঠা সম্ভব। সব নেতিবাচক বিষয়কে পাশ কাটিয়ে ভোটের ময়দানে তার এই জয় এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে।